হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। তো মাইক্রো ইকোনমিক কনসেপ্ট আমাদের পরবর্তী চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা কিন্তু ইকোনমিক্সের ওয়ান অফ দ্য কোর চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারি তাহলে পরবর্তী চ্যাপ্টারগুলো, পরবর্তী অংশগুলো বুঝতে আমাদের কোনো অসুবিধে হবে না। তো খুব মন দিয়ে এটা শুনো। সো লেটস স্টার্ট। প্রথম যেটা দেখছো সেটা হচ্ছে টাইপস অফ মার্কেট। তো মার্কেটের কত রকমের মার্কেট হয় সেটা এখানে পয়েন্ট করে বলা আছে। দেখো, প্রথম মার্কেট হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, তারপরে হচ্ছে মোনোপলি, তো হচ্ছে মোনোপলিস্টিক কম্পিটিশন, আর একটা হচ্ছে অলিগোপলি। তো দেখো, পারফেক্ট কম্পিটিশনে কি হয়, লার্জ নাম্বার অফ ফার্মস, মানে অনেক কোম্পানি একসাথে থাকে। মোনোপলিতে কিন্তু একটাই মাত্র কোম্পানি থাকবে। আর মোনোপলিস্টিক কম্পিটিশনেও কিন্তু লার্জ নাম্বার অফ ফার্মস, মানে অনেক কোম্পানি থাকবে। এবং অলিগোপলিতে অল্প কিছু কোম্পানি থাকবে। তো ডিফারেন্সটা কোথায় পারফেক্ট কম্পিটিশন আর মোনোপলিস্টিক কম্পিটিশনে? সেটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশনে যে কোম্পানিগুলো থাকবে তারা কিন্তু সব একই ধরনের প্রোডাক্টের বিজনেস করবে। যেমন মানে খাদ্যজাত কোনো প্রোডাক্ট হলে তার উপরেই কিন্তু বিজনেসটা হবে। উদাহরণস্বরূপ যেমন রাইস, হুইট। কিন্তু মোনোপলিস্টিক কম্পিটিশনে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর কিন্তু ব্যবসা হবে, যেমন জামা কাপড়, জুতো, এই ধরনের জিনিস। মোনোপলি কি? মোনোপলিতে কিন্তু ইউনিক প্রোডাক্টস, মানে সম্পূর্ণ ভিন্ন ধারার একটা প্রোডাক্ট এবং একটাই কোম্পানি সেটাকে চালাচ্ছে। যেমন ভারতের ক্ষেত্রে যেমন বলতে পারো রেলওয়ে কিন্তু ভারতীয় রেলের আন্ডারে। অন্য কোনো কোম্পানি কিন্তু সেখানে এখনও সেইভাবে জায়গা করতে পারেনি। অবশ্য এখন বর্তমানে জানো যে ভারতীয় রেলও কিছু কিছু ভাগ করে নিজেদেরকে বেসরকারিকরণ করছে। ফলে আগামী দিনে হয়তো ভারতীয় রেলে একটা বড় অংশে কিন্তু আমরা বেসরকারি কোম্পানির উদ্যোগে চলতে দেখা যেতে পারে। অলিগোপলিতে কি হচ্ছে, যে কটা কোম্পানি থাকবে তারা কিন্তু একে অপরের ওপর ইন্টারডিপেন্ডেন্ট। তো অর্থাৎ একটা কোম্পানি যে প্রোডাক্ট তৈরি করছে সেই প্রোডাক্টটা তৈরি করতে তাকে কিন্তু আর একটা কোম্পানির হেল্প নিতে হবে, বা সেম ভাইসি ভার্সা, মানে উল্টোটাও হতে পারে। যেমন টেলিকম ইন্ডাস্ট্রিতে কিন্তু একে অপরের হেল্প নিয়েই কিন্তু একে অপরের উপর ডিপেন্ড করেই কিন্তু এই বিজনেসটা করা হচ্ছে। তো আরও যে পয়েন্টগুলো আছে দেখে নাও। পারফেক্ট কম্পিটিশন কিন্তু নর্মাল প্রফিট। মোনোপলিতে দেখে নাও, মোনোপলি হচ্ছে কিন্তু যে কোম্পানি একটাই যে সিঙ্গেল কোম্পানি, সেই কিন্তু দাম ঠিক করে। আর পারফেক্ট কম্পিটিশনে কি হয়, পারফেক্ট কম্পিটিশনে কিন্তু দাম ঠিক হয় মার্কেটের বেসিসে, প্রাইস ফিক্স বাই মার্কেট। বাজারে যে দামটা চলছে সেই ভিত্তিতে অর্থাৎ মার্কেট মেকানিজম এখানে ফলো হয়। তো এরকমভাবে পয়েন্টগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। কোনো অসুবিধা হলে নোট ডাউন করে রাখবে। তো নেক্সট এতে আমরা যাচ্ছি। দেখো, কিছু ডেফিনেশন এখানে দেওয়া রয়েছে। তো ডেফিনেশনগুলো একটু ভালো করে দেখে নাও। কার্টেল কি? কার্টেল হচ্ছে একটা চুক্তি কিছু ফার্মস বা বিজনেস কোম্পানির মধ্যে হয়, যে চুক্তির মাধ্যমে তারা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের প্রোডাক্টের দাম ঠিক করে, তাদের ব্যবসায়ের কত কালেকটিভ প্রফিট, অর্থাৎ কতটা প্রফিট হবে, সেটা কিন্তু তারা একটা এগ্রিমেন্টের মাধ্যমে ফিক্স করে। যেমন এখানে বলতে পারো ওপেক।
অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রিজ, এদের একটা সংগঠন আছে, ওপেক সংগঠন। এই সংগঠনের আন্ডারে যে কটা দেশ আছে তারা কিন্তু আলোচনা করে তাদের পেট্রোল এবং পেট্রোলজাত পণ্যের দাম, বাজার দর ঠিক করে। নেক্সট হচ্ছে মনোপসনি। দেখো এখানে বলাই রয়েছে এ মার্কেট ইন হুইচ দেয়ার আর মেনি সেলার্স বাট এ সিঙ্গেল বায়ার অফ এ প্রোডাক্ট। অর্থাৎ বিক্রেতার সংখ্যা এখানে অনেক, কিন্তু ক্রেতা এখানে একজনই। যেমন হচ্ছে ডিফেন্স প্রোডাক্ট, মানে যে বন্দুক বলো, যে ফাইটার জেট বলো, যে জিনিসগুলো তৈরি হচ্ছে এগুলো বানাচ্ছে বহু কোম্পানি, কিন্তু কিনবে কে? কিনতে গেলে একমাত্র সরকার ছাড়া, দেশের গভর্নমেন্ট ছাড়া তো আর অন্য কেউ কিনবে না। এগুলো তো কোনো প্রাইভেট ব্যক্তি কিনতে পারে না, এগুলো একজনই কিনতে পারে, সেটা হচ্ছে দেশের সরকার। তো এই রকম জাতীয় মার্কেটকে কিন্তু মনোপসনি বলা হয়। বাইলেটারাল মনোপলি, এখানে হচ্ছে কিন্তু বিক্রেতা একজন এবং ক্রেতাও একজন। প্রাইস কিন্তু এখানে ক্রেতা বিক্রেতা নিজেদের মধ্যে আলোচনা করে নির্ধারণ করে। ন্যাচারাল মনোপলি, যেমন সাধারণ যে মনোপলি প্রথমে তো বলেছিলাম, যে এখানে কিন্তু বিক্রেতা বা ফার্ম কিন্তু একটাই, সে কিন্তু সে নিজেই তার জিনিসের প্রোডাক্টের দাম নির্ধারণ করবে এবং এখানে কিন্তু কোনো কম্পিটিশন অ্যালাউ করা হয় না। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে যাচ্ছি ইউটিলিটি বা উপযোগিতা, কার্যকারিতা, এফেক্টিভনেস। তো ইউটিলিটি ডেফিনেশন হচ্ছে স্যাটিসফ্যাকশন ডিরাইভড ফ্রম কনজামশন অফ দ্য কমোডিটি। অর্থাৎ তুমি যে জিনিসটা ব্যবহার করছো, সেই জিনিসটা ব্যবহারের মাধ্যমে তোমার যে প্রয়োজনটা সেটা পুরোপুরি ফুলফিল হচ্ছে কিনা, তুমি পুরোপুরি স্যাটিসফাইড কিনা। যেমন উদাহরণ দিয়ে বলা যায়, তোমার সময় দেখা প্রয়োজন, তো সময় দেখতে গেলে যার জন্য তুমি একটা ঘড়ি কিনেছো, তো তোমার প্রয়োজন ছিল সময় দেখা, ঘড়িটা তুমি কিনেছো, কনজাম করেছো, কমোডিটি ঘড়ি। তো এটার ফলে তোমার যে মেন যে উদ্দেশ্যটা ছিল সময় দেখা, সেটা পুরোপুরি ফুলফিল হলো, অর্থাৎ তুমি এখানে পুরোপুরি স্যাটিসফাইড। তো এটাই হচ্ছে কিন্তু ইউটিলিটি। তো ইউটিলিটি দু ধরনের হয়, এক হচ্ছে মার্জিনাল ইউটিলিটি, এক হচ্ছে টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি কি? টোটাল স্যাটিসফ্যাকশন ডিরাইভ, অর্থাৎ যে ঘড়ির যে উদাহরণটা দিলাম, তোমার সময়ের প্রয়োজন ছিল, সময় দেখার প্রয়োজন ছিল, ঘড়ি তোমাকে তোমার সময়ের পুরো জিনিসটা স্যাটিসফাই করেছে, তোমার পুরো জিনিসটাকে, তোমার যে উদ্দেশ্য ছিল সেটা সাধন হয়েছে পুরোপুরিভাবে। তো এটা হচ্ছে টোটাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি কি? স্যাটিসফ্যাকশন ডিরাইভড ফ্রম কনজামশন of an additional unit of a commodity। অর্থাৎ ধরো তোমার লেখার প্রয়োজন, কোনো কিছু লিখবে, তো লেখার জন্য আমাদের যে প্রথম জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কলম। তো কলম কিনলেই কি আমরা পুরোপুরিভাবে আমাদের লেখার উদ্দেশ্যটা পূর্ণ করতে পারলাম না, সাথে আমাদের কি লাগবে? একটা পেপার লাগবে। অর্থাৎ একটা অতিরিক্ত কোনো একটা জিনিস এখানে প্রয়োজন হচ্ছে পুরো জিনিসটা আমার পুরো উদ্দেশ্যটা সাধনের জন্য। তো ওই যে অতিরিক্ত যে পেপারটা লাগছে, তার ফলে যে আমি যে পুরোপুরিভাবে স্যাটিসফাই হচ্ছি, এই জিনিসটাই হচ্ছে কিন্তু মার্জিনাল ইউটিলিটি। যেমন দেখো এখানে যে চার্টটা রয়েছে, চার্টে প্রথমে বলা রয়েছে ধরো টোটাল ইউটিলিটি।
একটা তুমি ইউনিট কিনলে, আরও ভালোভাবে যদি টোটাল ইউটিলিটির উদাহরণ দিই তাহলে বলা যেতে পারে, ধরো তোমার আম খেতে ইচ্ছা করেছে, তো তুমি বাজারে গিয়ে তুমি 1 কিলো আম কিনলে 10 টাকা কেজিতে। তো 10 টাকা কেজিতে 1 কেজি আম কিনেছ, তাতে তোমার উদ্দেশ্য সাধন হয়েছে, এটা পুরোপুরি টোটাল ইউটিলিটি। বাট তোমার মনে হলো যে না, আমায় 1 কেজিতে আমার হবে না, আমার আরও 1 কেজি নিতে হবে, অর্থাৎ তুমি আরও 1 কেজি নিলে। সেক্ষেত্রে দোকানদার বলল ঠিক আছে, আমি দ্বিতীয় কেজিটা আমি আপনাকে 7 টাকা কেজিতে দেবো। তাহলে টোটাল দামটা আমার কত পড়লো? 17 টাকা। ফের 1 কেজি তুমি নিতে যাও, দোকানদার ফের বলল ঠিক আছে, পরের 1 কেজিটা আমি আপনাকে 4 টাকায় দেবো। তাহলে আমার টোটাল 3 কেজির দাম পড়লো 21 টাকা। তো এই যে ডিফারেন্সটা, তাহলে মার্জিনাল ইউটিলিটি কত হচ্ছে? আমার যে 1 ইউনিট করে যে আমার এক্সট্রা করে আমি যে টাকাটা নিচ্ছি, 1 ইউনিট করে এক্সট্রা যে কেজি দরে আমি আমটা নিচ্ছি, তাতে দেখো মার্জিনাল ইউটিলিটি কিন্তু ধীরে ধীরে কমছে। প্রথমটা আমি 10 টাকায় নিয়েছি 10 টাকা কেজি দরে, দ্বিতীয়টা 7 টাকা কেজি দরে, তৃতীয়টা 4 টাকা কেজি দরে। অর্থাৎ যত ইউনিট বাড়ছে তত কিন্তু মার্জিনাল ইউটিলিটি কমছে। এই যে লটা, এটাই হচ্ছে কিন্তু ল অফ ডিমিনাইজিং মার্জিনাল ইউটিলিটি, যে ইউনিট যখনই বাড়ছে মার্জিনাল ইউটিলিটি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করে। এটাই কিন্তু ইউটিলিটি এবং মার্জিনাল, টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটির মধ্যে মূল ডিফারেন্স। নেক্সট, দ্য ভেরি ইম্পর্ট্যান্ট থিং অফ মাইক্রো ইকোনমিক্স, যেটা হচ্ছে ডিমান্ড বা চাহিদা। তো চাহিদা কি? চাহিদা দেখো ডেফিনেশনে বলছে, ইট রেফার্স টু দ্য কোয়ান্টিটি অফ এ কমোডিটি which an individual is willing or an able to buy at a particular price। অর্থাৎ কোনো ব্যক্তি কতটা পরিমাণ জিনিস সে কিনতে পারে, তার ক্ষমতা আছে একটি নির্দিষ্ট দামে, সেটাই কিন্তু তার চাহিদা। তো চাহিদা কিন্তু একটা রুল ফলো করে ডিমান্ড, সেটা হচ্ছে হায়ার দ্য প্রাইস ইকুয়াল টু লোয়ার দ্য ডিমান্ড। অর্থাৎ দাম যত বাড়বে চাহিদা কিন্তু কমবে। যেমন উদাহরণস্বরূপ তোমরা সাধারণভাবে বাজারের কথাই চিন্তা করো, তোমরা যারা বাজার করতে যাও তারা নিজেরাই হয়তো দেখবে যে হয়তো তোমাকে বাড়ি থেকে 50 টাকা দিয়ে বলল যে 50 টাকা দিয়ে বলল যে 2 কিলো চাল আনতে। তো তুমি বাজারে গেলে 2 কিলো চাল 50 টাকা, অর্থাৎ 25 টাকা কিলো হিসাবে তুমি নিয়ে গেছো। কিন্তু তুমি বাজারে গিয়ে দেখলে যে ওই চালের বাজার দর সেই দিন চলছে 35 টাকা কি 40 টাকা, অর্থাৎ দাম বেড়ে গেছে। ফলে তোমার কি হবে? তোমার 2 কিলো চালের চাহিদা ছিল, কিন্তু যেহেতু দাম বেড়ে গেছে ফলে তোমাকে 50 টাকার মধ্যে যদি ওটা নিতে হয় তাহলে কিন্তু তোমার চাহিদা কমাতে হবে। অর্থাৎ তোমাকে 1 কেজি বা 1 কেজির কিছু বেশি নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। তো সেম জিনিস কিন্তু মার্কেটের ক্ষেত্রেও ঘটে, প্রতিটা বস্তুর ক্ষেত্রে, যে বস্তুর দাম যদি বাড়ে তাহলে কিন্তু চাহিদা কমবে। দ্বিতীয় এর কি, যদি তোমার ইনকাম বাড়ে বা কমে তাহলেও কিন্তু চাহিদা বাড়বে বা কমবে।
দেখো পাশের যে গ্রাফ দুটো আছে খুব ভালো করে দেখবে, ডিমান্ড কার্ভ যে প্রাইস আর কোয়ান্টিটির সাথে যেটা দেওয়া রয়েছে ওটাকে কিন্তু বলা হয় ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভের ছবিটা খুব ভালো করে দেখে নাও, এটা কিন্তু এরপরে বারবার দেখতে পাবে ডিমান্ড কার্ভ। আচ্ছা, ইনকামের সাথে চাহিদার কি সম্পর্ক? আজ তোমার ইনকাম ধরো পার ডে 100 টাকা, তো পার ডে 100 টাকা ইনকামে তুমি সকালবেলায় তুমি ওই 100 টাকার মধ্যে 20 টাকার টিফিন করো। তো কাল যদি তোমার ইনকাম হঠাৎ 100 থেকে যদি 200 টাকায় পৌঁছে যায়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তুমিও কিন্তু সকালবেলায় হয়তো 20 টাকার টিফিনের জায়গায় কিন্তু সেদিনকে একটু বেশি, হয়তো 30 টাকা কি 35 টাকার টিফিন করে নেবে। অর্থাৎ তোমার ইনকাম বাড়ার সাথে সাথে কিন্তু তোমার নিজের চাহিদাটাও কিন্তু বেড়ে গেল। এটাই হচ্ছে কিন্তু ইনকামের সাথে ডিমান্ডের সম্পর্ক। পরের যে জিনিসটা দেখছো সেটা হচ্ছে মার্কেট ডিমান্ড। এই যে ডিমান্ড যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটা একটু ইন্ডিভিজুয়াল বেসিসে আলোচনা করলাম। তো এই সেম জিনিসটা যদি একটা গোটা মার্কেটের উপর আমরা বিচার করি, তাহলে সেটাই হচ্ছে কিন্তু মার্কেট ডিমান্ড। তাহলে ইট ইজ আ সামেশন অফ ডিমান্ড অফ অল পার্সন ইন এ পার্টিকুলার এরিয়া। অর্থাৎ তোমার নিজের ধরে নাও তোমার একটা সামগ্রিক তোমার গ্রামের বা তোমার এরিয়ার যে টোটাল যে ডিমান্ড, সেটাই কিন্তু ওই পার্টিকুলার এরিয়ার মার্কেট ডিমান্ড। তো ইনকামের সাথে ডিমান্ডের যে কার্ভ সেটা একবার ভালো করে দেখে নাও। ইনকামের সাথে ডিমান্ড কিন্তু পজিটিভ রিলেশন, আর প্রাইসের সাথে ডিমান্ডের কিন্তু ইনভার্স রিলেশন। এই দুটো পয়েন্ট কিন্তু মাথায় রাখবে। নেক্সট সেটা হচ্ছে ল অফ ডিমান্ড। খুব ইম্পর্টেন্ট কনসেপচুয়াল দিক থেকে। যদি এই জিনিসটা বুঝে যাও, তাহলে কিন্তু ডিমান্ড বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো ল অফ ডিমান্ড কি বলছে? ইট স্টেটস দ্যাট কোয়ান্টিটি ডিমান্ড অফ আ কমোডিটি increases or fall in its price and vice versa. সোজা কথায় বলছে কোনো একটা বস্তু, কোনো একটা কমোডিটির সামগ্রিক চাহিদা বাড়া বা কমা কিন্তু তার প্রাইসের উপর নির্ভর করে, বা এর উল্টোটাও। অর্থাৎ যদি ওই সামগ্রিক বস্তুটার দাম যদি বেড়ে যায়, তাহলে কিন্তু ডিমান্ড কমে যাবে, আর দাম যদি কমে যায় তাহলে কিন্তু ডিমান্ড বেড়ে যাবে। তো কি কি ফ্যাক্টর কাজ করে? ফ্যাক্টর হচ্ছে, প্রথম ফ্যাক্টরই হচ্ছে প্রাইস আপ হলে ডিমান্ড ডাউন হবে। সেকেন্ড থিং, যেমন আগেই বলেছি, ইনকাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু ডিমান্ডও বাড়বে। আর থার্ড হচ্ছে প্রাইসেস অফ রিলেটেড গুডস। রিলেটেড গুডস বলতে দেখো দু রকম গুডস হয়, একটা হচ্ছে সাবস্টিটিউটস, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি। সাবস্টিটিউটসে কি বলছে? ধরো চা আর কফি, বাজারে যদি আজ কফির দাম বেড়ে যায়, তাহলে কিন্তু লোকের চায়ের চাহিদা বেড়ে যাবে, হট করে চা খাওয়ার লোকের সংখ্যা বেড়ে যাবে, ফলে আলটিমেটলি চায়ের ডিমান্ড, চাহিদা কিন্তু বেড়ে যাবে। বা সেম জিনিসও হতে পারে উল্টোভাবে, যদি চায়ের প্রাইস যদি খুব বেড়ে যায়, তাহলে কিন্তু কফির ডিমান্ড কিন্তু বেড়ে যেতে পারে। আর কমপ্লিমেন্টারি কি? কমপ্লিমেন্টারি হচ্ছে যেমন উদাহরণ কার আর পেট্রোল। অর্থাৎ কি, যদি পেট্রোলের দাম বাড়ে, যদি পেট্রোলের দাম বাড়তে থাকে, তাহলে কিন্তু কার অর্থাৎ গাড়ির বিক্রি কিন্তু কমতে থাকে। সেম জিনিস, যদি পেট্রোলের দাম কমতে থাকে, তাহলে কিন্তু গাড়ির বিক্রি বাড়তে থাকে। যেটা বিগত 2 বছর ধরে দেখতে পাচ্ছ যে আমাদের যে
কার যে ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি বা বলতে পারো সেই ইন্ডাস্ট্রিটা ভীষণভাবে ঝিমিয়ে পড়েছে বা স্থিমিত হয়ে পড়েছে, তার কিন্তু অন্যতম একটা মূল কারণ কিন্তু এই যে প্রতিদিনের যে এই যে পেট্রোল প্রাইস বা পেট্রোলজাত যে পণ্যের যে দামটা বৃদ্ধি পাচ্ছে, এটাও কিন্তু একটা অন্যতম কারণ। 4 নম্বর ফ্যাক্টর কি? টেস্ট অ্যান্ড প্রেফারেন্স অফ এ কনজিউমার। অর্থাৎ প্রত্যেকটা কনজিউমারের একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে, সেটাও কিন্তু ডিমান্ডকে এফেক্ট করে। তো নেক্সট হচ্ছে সাপ্লাই। এতক্ষণ আমরা পড়লাম চাহিদা, এবার আমরা পড়ব যোগান। তো হোয়াট ইজ সাপ্লাই? It is a quantity of a commodity which is offered for sale by a firm at a particular price. অর্থাৎ কোনো কোম্পানি কোনো একটি বস্তুকে, একটি নির্দিষ্ট পরিমাণ বস্তুকে যে নির্দিষ্ট দামে বিক্রি করে বা যে নির্দিষ্ট দামে সেটা বাজারে ছাড়ে, সেটাই হচ্ছে কিন্তু সাপ্লাই। তো সাপ্লাইয়েরও একটা ল আছে, যেমন ল অফ ডিমান্ড পড়লাম, তো সাপ্লাইয়েরও ল আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কী বলছে ল অফ সাপ্লাই? ইট স্টেটস দ্যাট কোয়ান্টিটি সাপ্লাইড অফ এ কমোডিটি ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন প্রাইস। অর্থাৎ এটা কিন্তু ডিমান্ডের ঠিক উল্টোটা বলছে যে যদি কোনো কমোডিটির সাপ্লাই বেড়ে যায় তাহলে কিন্তু দামও বাড়বে। অর্থাৎ পজিটিভ রিলেশন। আমরা ডিমান্ডে পড়েছিলাম প্রাইস আর কোয়ান্টিটির মধ্যে নেগেটিভ রিলেশন বা ইনভার্স রিলেশন, সাপ্লাই কিন্তু এইটা পজিটিভ রিলেশন। অর্থাৎ সাপ্লাই বেড়ে গেলে কিন্তু জিনিসের দামও বাড়বে। অবভিয়াসলি এখানে ডিমান্ড কিন্তু কনস্ট্যান্ট। তো সাপ্লাই বাড়া কমাটা কতগুলো এর উপর নির্ভর করে, ফ্যাক্টরের উপর। সেগুলো হচ্ছে, যেমন প্রথমেই যেমন বললাম যে প্রাইস আপ হলে সাপ্লাইও বেড়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। যদি যে প্রোডাকশান কস্ট, কোনো ওই বস্তুটির যদি তৈরি করার জন্য যে খরচ পড়ে, সেটা যদি বেড়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু সাপ্লাই ফল করবে। অর্থাৎ সোজা হিসেব, আমি একটা কোম্পানির মালিক, আমার কোম্পানিতে রোজ 100টা করে 100 জোড়া জুতো তৈরি হয়। তো 100 জোড়া জুতো তৈরি করতে আমার কথা ধরে নিলাম যে আমার 1000 টাকা পার ডে খরচ হয়। তো যদি হট করে যদি সেই 1000 টাকার জায়গায় যদি কাল যদি আমার 100 জোড়া জুতো তৈরি করতে যদি আমার 2000 টাকা খরচ হয়ে যায়, কিন্তু সেই টাকা যদি আমার কাছে তোলে, অটোমেটিক্যালি আমার প্রোডাকশান কিন্তু কমে যাবে। অর্থাৎ 1000 টাকায় 100 জোড়া জুতোর জায়গায় কিন্তু আমায় 50 জোড়া জুতো করতে হবে। তো 50 জোড়া জুতো যখনই আমি করব, তখন আমি বাজারেও কিন্তু 50 জোড়াই ছাড়তে পারবো, অর্থাৎ সাপ্লাই ফল করবে। তো এটাই হচ্ছে কিন্তু কস্ট বেড়ে গেলে সাপ্লাই ফল করবে। ট্যাক্সে যদি কোনো চেঞ্জ হয়, অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স, যদি ইনডাইরেক্ট ট্যাক্স বেড়ে যায় তাহলেও কিন্তু সাপ্লাই ডাউন হবে। অর্থাৎ সেমই জিনিস, বাজারে যখন আমি কোনো প্রোডাক্টে ছাড়ি, তো সেই প্রোডাক্টের সাথে গভর্নমেন্টের একটা ট্যাক্স ওখানে ইনক্লুড করা হয়। তো সেই ট্যাক্স যদি একটা বেড়ে যায় খুব বেশি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের সাপ্লাই কিন্তু কমিয়ে দিতে হবে। তার কারণ নয়তো বাজারে সেই জিনিসটা পড়েই থাকবে, সেটা বিক্রি হবে না, সেটা কোনোভাবেই কিন্তু লাভজনক নয়। নাম্বার 4 কি? চেঞ্জ ইন টেকনোলজিস। অর্থাৎ টেকনোলজি যদি আপগ্রেড হয়, টেকনোলজি যদি খুব এফিশিয়েন্ট হয়, তাহলে কিন্তু সাপ্লাইও বেড়ে যাবে। অর্থাৎ আমার জুতো কোম্পানিতে যে মেশিনটা যদি দিনে
একশো জোড়া জুতো তৈরি করতে পারে, আমি যদি টেকনোলজি আপগ্রেড করে সেই মেশিনটাতেই যদি দিনে 200 জোড়া জুতো তৈরি করাতে পারি, তাহলে কিন্তু আমার সাপ্লাইও কিন্তু বেড়ে যাবে। তো এই 4টে ফ্যাক্টর মনে রেখো। সেকেন্ড হচ্ছে, তারপরে আসছি মার্কেট সাপ্লাই। তো যেমন মার্কেট ডিমান্ড পড়েছিল, সেমই ওই এক পার্টিকুলার কোনো জায়গার যে টোটাল যে সাপ্লাই হয় কোনো কমোডিটি, তো সেটাই হচ্ছে কিন্তু মার্কেট সাপ্লাই। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে মার্কেট ইকুইলিব্রিয়াম। তো মার্কেট ইকুইলিব্রিয়াম কি? মার্কেট ইকুইলিব্রিয়াম হচ্ছে ইট ইজ আ সিচুয়েশন ইন হুইচ কোয়ান্টিটি ডিমান্ড অ্যান্ড কোয়ান্টিটি সাপ্লাই ইকুয়াল ইন আ মার্কেট। অর্থাৎ প্রথমেই বলেছি যে কোয়ান্টিটি আর প্রাইসের সাথে সাপ্লাইয়ের পজিটিভ রিলেশন, আর কোয়ান্টিটি প্রাইসের সাথে ডিমান্ডের ইনভার্স রিলেশন। তো পাশের গ্রাফটা দেখলেই বুঝতে পারবে যে সাপ্লাই কার্ভ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেমন এতে গেছে, আর ডিমান্ড কার্ভটা দেখো যেমন অতিভুজের মতো যেটা এসছে। তো এই দুটো লাইন একটা পার্টিকুলার পয়েন্টে নিজেদেরকে মিট করছে বা কাট করছে। তো ওই যে পার্টিকুলার পয়েন্টটা, ওই পার্টিকুলার পয়েন্টটাকে কিন্তু বলা হয় মার্কেট ইকুইলিব্রিয়াম। মানে ওই পার্টিকুলার পয়েন্টে যে ডিমান্ডটা থাকবে আর তার সাথে যে প্রাইসটা থাকবে, সেটা ইজুকাল টু ওই পার্টিকুলার জায়গার সাপ্লাই আর প্রাইসের সমান। অর্থাৎ এখানে কিন্তু কাস্টমারের যে ইউটিলিটি, কাস্টমার যে ইউটিলিটিটা পাবে, টোটাল ইউটিলিটি বলো বা সেটা কিন্তু ম্যাক্সিমাইজ, এবং প্রফিট যে কোম্পানির প্রফিটটাও কিন্তু ওই পার্টিকুলার পয়েন্টে কিন্তু ম্যাক্সিমাইজ করবে। তো মার্কেট মেকানিজম কি হয়? এটা কিন্তু অটোমেটিক প্রসেস, এটা কিন্তু কেউ নিজের মনের মতো করে বা নিজের ইচ্ছা মতো কিন্তু এটা কন্ট্রোল করতে পারে না। ইট ইজ আ অটোমেটিক প্রসেস টু হুইচ ইকুইলিব্রিয়াম ইজ ডিটারমিন্ড অ্যান্ড মেনটেন ইন এ মার্কেট অন দ্য বেসিস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, অলসো নোন অ্যাজ প্রাইস মেকানিজম। এটাকেই আরেকভাবে বলা হয় কিন্তু ইনভিজিবল হ্যান্ড। এই জিনিসটাই কিন্তু বাজারে কোনো জিনিসের দামকে কিন্তু ঠিক করে। ভালো করে গ্রাফটা দেখো, দেখলে আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। পরে যে টপিকটা আমরা দেখছি সেটা হচ্ছে, দেখো, ইম্প্যাক্ট অফ চেঞ্জ ইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। অর্থাৎ ডিমান্ড বাড়লে কি হচ্ছে, ডিমান্ড কমলে কি হয়, সাপ্লাই বাড়লে কি হয়, সাপ্লাই কমলে কি হয়। 4টে এখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেওয়া রয়েছে। তো ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে দেখে নাও, তাহলে কিন্তু দাম কিন্তু কমবে, আর ডিমান্ড কমলে কিন্তু হ্যাঁ, ভালো করে দেখে নাও। এটা আমি একটু সময় দিচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো, প্রথম এটাতে যেটা ডিমান্ড ইনক্রিজে বলা রয়েছে, যে সাপ্লাই কিন্তু একই রয়েছে কিন্তু ডিমান্ড বেড়ে যাচ্ছে। তাহলে ডিমান্ড বেড়ে গেলে কি হবে? ডিমান্ড বেড়ে গেলে কিন্তু
দামও বেড়ে যাচ্ছে। সেকেন্ডটায় দেখো সাপ্লাই একই রয়েছে, ডিমান্ড কমে গেছে। ডিমান্ড কমে গেলে কি হচ্ছে, দামও কমে গেছে। সাপ্লাই সাইডে দেখো সাপ্লাই সাইডে কি হচ্ছে, ডিমান্ড একই রয়েছে কিন্তু সাপ্লাই কমে গেছে। সাপ্লাই কমে গেলেই কি হবে, দেখো সাপ্লাই কার্ভ S1 থেকে S2 তে শিফট করছে। সাপ্লাই কমে গেলে কিন্তু দামও কমে যাবে। সেম জিনিস দেখো, ডিমান্ড একই রয়েছে, সাপ্লাই কিন্তু S1 থেকে S2 তে শিফট করছে, অর্থাৎ সাপ্লাই হয়ে গেলে কিন্তু দাম বেড়ে যাবে। সরি, আমি হয়তো বোধহয় ভুল বললাম। হ্যাঁ, সাপ্লাই বেড়ে গেলে কিন্তু দাম কমে যাবে, আর সাপ্লাই বেড়ে গেলে দাম বেড়ে যাবে। হ্যাঁ, সাপ্লাই বেড়ে গেলে দাম কমে যাবে, আর সাপ্লাই কমে গেলে দাম বেড়ে যাবে। জাস্ট গ্রাফগুলো দেখে রাখো, এটা কিন্তু গ্রাফগুলো কিন্তু জাস্ট বোঝার জন্য। গ্রাফগুলো বুঝতে পারলে কিন্তু আশা করছি আর কোনোভাবে এই জিনিসটাকে বুঝতে কোনো অসুবিধা হবে না। পরেরটা যেটা আছে সেটা হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটিভ ডিমান্ড। তো ডিমান্ড দু রকম আমি এতক্ষণ দেখলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে মানে শুধু ডিমান্ড, আর একটা হচ্ছে কোয়ান্টিটিভ ডিমান্ড। তো শুধু ডিমান্ড কিন্তু ব্যক্তিগত, মানে বলতে পারো সিঙ্গেল পার্সনের উপর এটাকে করা যায়। আর কোয়ান্টিটিভ ডিমান্ড কিন্তু হচ্ছে সামগ্রিকভাবে ডিমান্ডের এটা। তো দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে, কোয়ান্টিটিভ ডিমান্ড যেটা, সেটা হচ্ছে কিন্তু ডিমান্ড যে কার্ভটা আছে তার মধ্যে যে মুভমেন্টটা, অর্থাৎ ডিমান্ড একই রয়েছে, জাস্ট ডিমান্ড কার্ভের এতে ডিফারেন্স হলে কিন্তু, মানে প্রাইসের ডিফারেন্সের ফলে ডিমান্ডের যে ওঠানামাটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু কোয়ান্টিটিভ ডিমান্ড। অর্থাৎ প্রাইস বেড়ে গেলে ডিমান্ড কমে যাচ্ছে, প্রাইস কমে গেলে ডিমান্ড বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে কিন্তু কোয়ান্টিটিভ ডিমান্ড। আর শুধু ডিমান্ড কি, শুধু ডিমান্ড হচ্ছে কিন্তু ডিমান্ড কার্ভের টোটাল শিফট। সেটা কীরকম হচ্ছে, এটা কিন্তু এটা বলা যায় কোয়ান্টিটি আর প্রাইসের ওপর, কিন্তু এটা কিন্তু দুটোর ওপর ডিপেন্ড করছে। প্রথমটা শুধুমাত্র প্রাইসের ওপর, এখানে কিন্তু কোয়ান্টিটি এবং প্রাইস দুটোই যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ডিমান্ড কার্ভটা শিফট হয়ে যাবে। প্রথমটা শুধু প্রাইস শিফটিংয়ের জন্য হচ্ছিল, এটা কিন্তু প্রাইস এবং কোয়ান্টিটি দুটোই শিফটের জন্য হচ্ছে। হ্যাঁ, যেমন ইনকামের চেঞ্জ হলে বা রিলেটেড গুডস যেটা আমরা প্রথম দিকে এলাম, এই জিনিসগুলো যদি হয় তাহলে কিন্তু কোয়ান্টিটি এবং প্রাইস দুটোকেই এফেক্ট করছে, এবং তার ফলে কিন্তু টোটাল ডিমান্ড কার্ভটা কিন্তু শিফট করছে। দেখো দুটো গ্রাফে কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে মার্কেট এক্সচেঞ্জ রেট। তো মার্কেট এক্সচেঞ্জ রেট আগের ক্লাসে আমাকে জিজ্ঞেস করা ছিল যে পিপিপি আর মার্কেট এক্সচেঞ্জ রেট কি। তো মার্কেট এক্সচেঞ্জ রেট হচ্ছে ইউজড ফর দ্য ট্রানজাকশন, যে আদান প্রদান লেনদেনের জন্য এই মার্কেট এক্সচেঞ্জ রেট ইউজ হয়। তো মার্কেট এক্সচেঞ্জ রেট মূলত আমাদের যেটা হয় সেটা কিন্তু ডলারের মাধ্যমেই হয়, আমেরিকান ডলারের মাধ্যমে। তো এটা কিসের এর থেকে হয়, থ্রু দিয়ে, সেটা হচ্ছে ইন্টার ব্যাংক ফরেক্স মার্কেট। তো দেখো আরবিআই কিন্তু ফরেক্স মার্কেটটা পার্শিয়াল কন্ট্রোল করে, নট ফুললি, পার্শিয়াল।
তো যেহেতু ডলারের সাপেক্ষে আমাদের মার্কেট এক্সচেঞ্জ রেট ভ্যারি করে, তো দেখো ইনফ্লো অফ ডলার অর্থাৎ ডলারের আমদানি ভারতে কখন ডলার কখন ভারতে আসে, মানে কিসের থ্রু দিয়ে ভারতে আসে? এক্সপোর্ট, অর্থাৎ আমাদের এক্সপোর্ট যদি বেড়ে যায় তাহলে কিন্তু ডলার আসবে। সেকেন্ড হচ্ছে কি ফরেন ট্যুরিস্ট, বাইরে থেকে যে ফরেন ট্যুরিস্টরা আমাদের এখানে আসছে তারা কিন্তু তাদের আসার সাথে সাথে কিন্তু ডলারও ইন্ডিয়াতে আসছে। ফরেন ইনভেস্টর, বিদেশি লগ্নিকারী, যারা বিদেশি যে বিজনেসম্যান বা এন্টারপ্রেনার যারা ভারতে এসে বিনিয়োগ করছে তাদের বিনিয়োগের মাধ্যমে কিন্তু ডলার। আর কি ফরেন রেমিটান্সেস, বাইরে থেকে যারা টাকা পাঠাচ্ছে কোনো, সেটাও কিন্তু ডলারের থ্রু দিয়ে আসছে। আর আসছে কিসে ডলার ইনফ্লো হচ্ছে বড়োইংস, আমরা যদি বাইরে থেকে কোনো ধার নিই বড় করি তাহলে কিন্তু সেটাতেও কিন্তু আমাদের ইন্ডিয়াতে ডলার আসছে। আর ডলার যাই কখন আউটফ্লো কখন করছি, ডলার আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ইম্পোর্ট যদি আমাদের বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের ভারতের যে কোষাগার আছে সেখান থেকে কিন্তু ডলারও বেরিয়ে যাবে, যে ফরেক্স রিজার্ভ আছে সেখান থেকে কিন্তু ডলার ধীরে ধীরে কমতে শুরু করবে ডলারের পরিমাণ। আর কি ইন্ডিয়ান ট্যুরিস্ট যারা বাইরে বেড়াতে যাচ্ছে বা বাইরে কোনো দেশে যাচ্ছে, তারা যখন যাচ্ছে তাদেরও কিন্তু সাথে কিন্তু আমাদের ফরেক্স রিজার্ভ থেকে কিন্তু ডলার বেরিয়ে যাচ্ছে। থার্ড হচ্ছে ইন্ডিয়ান ইনভেস্টর, ভারতীয় যে ব্যবসায়ী যারা বাইরের কোনো দেশে বিনিয়োগ করছে, লগ্নিকারী যারা বাইরের দেশে লগ্নি করছে, তাদের লগ্নির সাথে সাথেও কিন্তু ভারতের ফরেক্স রিজার্ভ বা ডলারের পরিমাণ কমতে থাকবে। আর কি হচ্ছে উইথড্রল অফ ফরেন ইনভেস্টমেন্ট, অর্থাৎ ভারতে যে বিদেশি লগ্নিকারীরা বিনিয়োগ করেছিল তারা যদি তাদের বিনিয়োগটাকে তুলে নিতে চায়, তো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আমাদের ডলার ফেরত দিতে হয়, যে ডলারটা তারা এখানে বিনিয়োগ করেছিল, তো সেই ফেরত দেওয়ার সাথে সাথেও কিন্তু আমাদের ডলারের পরিমাণ কমে যাচ্ছে। তো এরকমভাবে যদি ডলারের পরিমাণ যদি আমাদের ভারতে ধীরে ধীরে কমতে থাকে এবং তাহলে কী হবে, ডলারের সামগ্রিক চাহিদা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। অর্থাৎ চাহিদা যদি বেড়ে যায় তাহলে কিন্তু ডলারের দামও বেড়ে যাবে। যেমন যেটা দেখেছো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে রুল আছে, যে ডিমান্ডের অর্থাৎ ডলারের যদি চাহিদা বেড়ে যায় তাহলে কিন্তু ডলারের দাম বেড়ে যাবে। আর ডলারের দাম বেড়ে যাওয়া মানে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান রুপি আছে তার দাম কিন্তু পড়ে যাবে। অর্থাৎ কেন দাম পড়ছে, আমাদের রুপির চাহিদা কমে গেছে, চাহিদা কমে গেলে দাম কমে যাবে, ডলারের চাহিদা বেড়ে গেছে তাই ডলারের দামও বেড়ে গেছে। সেটাই কিন্তু এখানে গ্রাফিক্যালে প্রেজেন্ট করা হয়েছে। আশা করছি তোমরা দেখে বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এই ইনফ্লো অফ ডলার আর আউটফ্লো অফ ডলার এই পয়েন্টটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এখান থেকে কিন্তু অনেক সময় বহু কোয়েশ্চেন আসে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট যেটা যাচ্ছে সেটা আগের দিন আমি ক্লাসে কিছুটা আলোচনা করেছি, আর একবার বলে দিচ্ছি, পারচেসিং পাওয়ার প্যারিটি। It is an exchange rate system under which exchange rate of various currency are determined on the basis of their relative purchasing power in the respective countries. তো আগের দিন যেভাবে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে 1 কিলো আলুর দাম ইন্ডিয়াতে 15 টাকা, আমেরিকাতে যদি $1 হয়, তো সেই জিনিসটাই কিন্তু পারচেসিং পাওয়ার প্যারিটি হিসাবে ধরা হয়। তো দেখো পাশে এই যে চারটা দেওয়া রয়েছে, 7টা দেশের নাম দেওয়া রয়েছে, তাদের নমিনাল জিডিপি হিসাবে তাদের দেশের যে টোটাল ইকোনমি পরিমাণ কত এবং পিপিপি ডলারের হিসাবে তাদের ইকোনমি কত। সেখানে দেখতে পাচ্ছ নমিনাল জিডিপি হিসাবে কিন্তু ইন্ডিয়া এই মুহূর্তে নাম্বার 6 ইন দ্য ওয়ার্ল্ড, $3.04 ট্রিলিয়ন। আর পিপিপি হিসাবে কিন্তু ইন্ডিয়া কিন্তু নাম্বার 3তে $8.68 ট্রিলিয়ন। পিপিপিতে কিন্তু চায়না কিন্তু পিপিপি ডলারের হিসাবে চায়না কিন্তু ওয়ার্ল্ডে নাম্বার 1, $24.16 ট্রিলিয়ন।
যেখানে নমিনাল জিডিপিতে ইউএসএ সব থেকে বেশি $22.67 ট্রিলিয়ন, পিপিপিতে কিন্তু ইউএসএ নাম্বার 2তে $20.81। তো আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। নেক্সট যেটা, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এটা কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে কোনো বস্তুর দাম বাড়লে, কতটা বাড়লে বা কমলে সামগ্রিক চাহিদার উপর কতটা এফেক্ট হয়। অর্থাৎ কোনো বস্তুর দাম যদি 10 টাকা বাড়ে, তাহলে তার ডিমান্ড কতটা কমবে, বা কোনো জিনিসের দাম যদি 10 টাকা কমে যায়, তাহলে তার ডিমান্ড কতটা বাড়বে। এইটাই হচ্ছে কিন্তু প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো দেখে নাও, তো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ডটা কিভাবে ক্যালকুলেট করা হয়। যে পার্সেন্টেজ অফ, পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন কোয়ান্টিটিভ ডিমান্ড, অর্থাৎ কত পার্সেন্ট টোটাল ডিমান্ড বাড়লো বা কমলো সেই চেঞ্জটা, বাই পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন প্রাইস, অর্থাৎ প্রাইস কতটা চেঞ্জ হয়েছে আর সামগ্রিক ডিমান্ড কতটা চেঞ্জ হয়েছে, এই দুটোর যে রেশিও হবে সেটাই হচ্ছে কিন্তু এলাস্টিসিটি অফ ডিমান্ড। তার থেকে কিন্তু বোঝা যায়। তো এলাস্টিসিটি অফ ডিমান্ডকে বড় হাতের ই দিয়ে প্রকাশ করা হয়। তো সেই ই এর মান যদি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে কিন্তু সেটা হচ্ছে এলাস্টিক ডিমান্ড। ইলাস্টিক ডিমান্ড মানে কি? এলাস্টিক ডিমান্ড মানে হচ্ছে দাম অল্প কিছু বেড়েছে বা দাম অল্প, হ্যাঁ, ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে কিন্তু যে ওকে। সো হোয়াট ইজ ইলাস্টিক ডিমান্ড? তো ইলাস্টিক ডিমান্ড দেখো, যে ডিমান্ড যে কোয়ান্টিটি আর প্রাইসের যে কার্ভটায় দেখো, ওখানে দেখাচ্ছে যে প্রাইস কিন্তু খুব সামান্য চেঞ্জ হয়েছে, কিন্তু সামান্য প্রাইসের চেঞ্জে কিন্তু ডিমান্ড যে কার্ভটা তার মধ্যে কিন্তু একটা অনেকটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। অর্থাৎ যদি কোনো বস্তুর অল্প কিছু দামের হেরফেরের জন্য তার সামগ্রিক চাহিদার যদি একটা বড় ধরনের পরিবর্তন হয়, সেই ধরনের ডিমান্ডকে কিন্তু বলা হয় এলাস্টিক ডিমান্ড। ইনএলাস্টিক ডিমান্ড কি? যে প্রাইসে কিন্তু অনেকটা হেরফের হয়েছে, কিন্তু তার জন্য কিন্তু সামগ্রিক যে চাহিদা তাতে কিন্তু খুব বেশি হেরফের হয়নি। এই ধরনের ডিমান্ডকে কিন্তু বলা হয় ইনএলাস্টিক ডিমান্ড। ইনএলাস্টিক ডিমান্ডের একটা উদাহরণ কি? ইনএলাস্টিক ডিমান্ডের উদাহরণ হিসাবে বলা যায় যে নুন, ধরে নাও নুনের দাম যতই বাড়ুক, আমাদের কিন্তু সামগ্রিক চাহিদা কিন্তু নুনের চাহিদা কিন্তু মোটামুটি কিন্তু একই রকম থাকবে, তাতে কিন্তু খুব বেশি হেরফের হবে না। তো এই জিনিসটা হচ্ছে কিন্তু ইনএলাস্টিক ডিমান্ড। আরও তিনটে ডিমান্ডের এখানে কার্ভ দেওয়া রয়েছে, দেখো, পারফেক্টলি ইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক আর ইউনিটারি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড কি? পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড হচ্ছে যে যদি যে ডিমান্ড, যে চেঞ্জ ইন ডিমান্ড পার্সেন্টেজ, সেটা যদি
মানে অনেকটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু প্রাইসের কিন্তু সেই অর্থে যদি কোনো পরিবর্তন হয়, অর্থাৎ প্রাইস একই রয়েছে কিন্তু তা সত্ত্বেও ডিমান্ড, যে কোয়ান্টিটিভ ডিমান্ডটা, সেটা কিন্তু মানে একদম 100% চেঞ্জ হয়ে গেল। তো এই ধরনের যদি কোনো প্রোডাক্টের যদি ডিমান্ড প্রাইসের যদি হয়, তাহলে সেই জিনিসটাকে কিন্তু বলা হয়, সেই বস্তুটাকে কিন্তু বলা হয় পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক কি, যে দামেতে প্রচুর হেরফের হয়ে গেল, মানে 100% বা 200% হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও ডিমান্ড কিন্তু যে ছিল তাই রয়েছে, ডিমান্ডে কিন্তু কোনো হেরফের হয়নি। এই ধরনের জিনিসকে বলা হয় পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। আর ইউনিটারি ইলাস্টিক কি, যে ডিমান্ড যতটা, প্রাইস যতটা বেড়েছে সেই অনুপাতে কিন্তু ডিমান্ডেও কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ প্রাইস যদি 40% বেড়ে থাকে তাহলে ডিমান্ডও কিন্তু 40% কমেছে, আর প্রাইস যদি 40% কমে থাকে তাহলে ডিমান্ডও কিন্তু 40% বেড়েছে, অর্থাৎ ইকুয়াল। এইটাই হচ্ছে কিন্তু ইউনিটারি ইলাস্টিক। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি। প্রাইস ইলাস্টিসিটির মতোই, শুধু প্রাইসের জায়গায় এখানে ইনকামটা বসিয়ে নাও। কার্ভগুলো কিন্তু মোটামুটি সেমই হবে। আগের যে গ্রাফগুলো আছে, এখানে দেখো ইনকাম ইলাস্টিসিটি ডিমান্ডকে বড় হাতের ই আর ওয়াই দিয়ে এটাকে ডিফাইন করা হচ্ছে। তো এরও কিন্তু সূত্র কিন্তু এক, পার্সেন্টেজ ইন চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড আর পার্সেন্টেজ ইন চেঞ্জ ইন ইনকাম। তো এখানেও তাই, যে ইনকাম কতটা বাড়লে চাহিদার কতটা চেঞ্জ হয়। তো দেখো, যদি ইলাস্টিক ইনকাম হয় তাহলে কিন্তু জানো, ইলাস্টিক ইনকাম বলতে যে ইনকামের সামান্য কিছু পরিবর্তন হলো কিন্তু তার ফলে ডিমান্ড কিন্তু অনেকটা বেড়ে গেল, এটা হচ্ছে ইলাস্টিক। যেমন হচ্ছে লাক্সারি গুড। লাক্সারি গুড অর্থাৎ কি, যে ধরো গাড়ি বা কোনো বিলাস, মানে ইলেকট্রনিক্স জিনিস, টিভি, ফ্রিজ, এই ধরনের জিনিস, এগুলো কিন্তু লাক্সারি গুড। তো আর ইনকাম ইলাস্টিক ডিমান্ডে কি হচ্ছে, যেটা আগেই বললাম, যে প্রাইস হয়তো বেড়ে গেল কিন্তু তার ফলে ডিমান্ড কিন্তু খুব একটা, মানে ইনকাম হয়তো একটু বেড়ে গেল, তার ফলে কিন্তু ডিমান্ডে কিন্তু খুব বেশি ডিমান্ড বাড়লো না। তো এই জিনিসটাই হচ্ছে কিন্তু ইনকাম ইলাস্টিক। এটা কি উদাহরণ হচ্ছে নেসেসিটি, মানে অর্থাৎ যে জিনিসটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ইনকাম বাড়ুক আর কমুক, সেটা আমাদের প্রতিদিন যেমন লাগে তেমনই লাগবে, সেটা এমন কিছু আমাদের হেরফের হয় না চাহিদায়। বাকিগুলো সেম, ইউনিটারি ইনকাম ইলাস্টিক, পারফেক্ট ইনকাম ইলাস্টিক, পারফেক্ট ইনকাম। আর নেগেটিভ ডিমান্ড, তো নেগেটিভ ডিমান্ড কি, তো নেগেটিভ ডিমান্ড হচ্ছে, ধরো সাধারণত কী হয়, যে যদি আমাদের ইনকাম বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের ডিমান্ডও বেড়ে যায়, কিন্তু যদি কিছু জিনিস আছে, কিছু বস্তু আছে যাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইনকাম বেড়ে যাওয়ার সাথে সাথে তাদের ডিমান্ড কিন্তু ধীরে ধীরে পড়ে যায়, সেই রকম গুডসকে বলা হয় কিন্তু ইনফেরিয়র গুডস। তো দেখো, ইনফিরিয়ার গুডসের আন্ডারেই দুরকম গুডস এখানে বলা আছে, সেটা হচ্ছে গিফেন গুডস আর ভেভলেন গুডস। তো গিফেন গুডস কি, এটা একজন ইকোনমিস্টের নাম অনুসারে দেওয়া আছে, স্যার রবার্ট গিফেন। তো এর ডিমান্ড কার্ভটা দেখো সম্পূর্ণ কিন্তু অপোজিট যে নর্মাল যে ডিমান্ড কার্ভ সেটার। এটা দেখলে মনে হতে পারে সাপ্লাই কার্ভ, বাট এটা সাপ্লাই কার্ভ নয়, এটা ডিমান্ড কার্ভ, এটা মাথায় রাখবে। তো এটা গিফেন গুডস কাকে বলছে, হুজ ডিমান্ড ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন দেয়ার প্রাইসেস, অর্থাৎ দাম বাড়ার সাথে সাথে যার ডিমান্ডও বেড়ে যায়, এইরকম জিনিসকে কিন্তু বলা হয় গিফেন গুডস। আর ভেভলেন গুডস কাকে বলছে, আচ্ছা, দাম বাড়ার সাথে সাথে এই প্রাইস বাড়ার সাথে সাথে ডিমান্ড বেড়ে যায়, এরকম কি জিনিস হতে পারে, ধরো কোনো একটা মানে দুর্ভিক্ষ কবলিত জায়গায় মানে সামান্য কিছু মানে ছেঁড়া জামা কাপড়, এই ধরনের জিনিসও বলতে পারো। তো এই রকম জিনিস নিয়ে যদি কেউ দুর্ভিক্ষ কবলিত এলাকায় গিয়ে কেউ যদি ব্যবসা করে, তো সেখানে যদি
তখন এই মানে সামান্য এই রকম জিনিসের চাহিদাও তখন মানুষের মধ্যে এত থাকে যে তুমি এর দাম বাড়ালেও এর ডিমান্ডও কিন্তু বাড়বে, কমবে না। তো এইরকম যদি কিছু সিচুয়েশান যদি তৈরি হয় তখন কিন্তু এই ধরনের জিনিসগুলোকে কিন্তু বলা হয় গ্রিফেন গুডস। আর ভেবলেন গুডস কি হচ্ছে? ভেবলেন গুডস হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ সোশ্যাল প্রেস্টিজ, সামাজিক যে সম্মানের জন্য। অর্থাৎ ধরো এই যে সোনার গয়না, ডায়মন্ড মানে ডায়মন্ড নেকলেস, ডায়মন্ড রিংস, এই জিনিসগুলো। তো এগুলোর কিন্তু মানে চাহিদা বাড়ার সাথে সাথে কিন্তু এদের দামও বাড়ে। এদের কিন্তু মানে চাহিদা বাড়ার সাথে দাম কমে তা নয়, এদের তো চাহিদা বাড়ার সাথে সাথে কিন্তু দাম বাড়ে। তো এই যে এই যে দুটো গুডস, গিফেন গুডস আর ভেবলেন গুডস, এরা দুজনেই কিন্তু যে ল অফ ডিমান্ড আছে, যে কার্ভটা আছে, সেটা কিন্তু মানে না। এটাই কিন্তু হচ্ছে এক্সেপশন ডিমান্ড কার্ভের। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে প্যারাডক্স অফ পভার্টি অফ ফার্মার্স। তো প্যারাডক্স অফ পভার্টি অফ ফার্মার্স কি? সেটা হচ্ছে প্রাইসেস অফ এগ্রিকালচারাল কমোডিটি আর হাইলি ইনস্টেবল আর ভোলাটাইল। তার কারণ কি? তার কারণ হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই হচ্ছে এক্ষেত্রে ইনএলাস্টিক। অর্থাৎ দামের ব্যাপক পরিবর্তনেও কিন্তু এদের চাহিদা কিন্তু সেই অর্থে কিন্তু তেমন কোনো হেরফের হয় না। তো এটাকেই দেখো, এটাকে জিনিসটাকে বলা হয় প্যারাডক্স অফ পভার্টি অফ ফার্মার্স। মানে কি? যে কোনো একটা মরশুমে যদি বিশাল পরিমাণ ফসল ফলে, এ বাম্পার ক্রপ, তাহলে সাধারণ অর্থে আমরা কি মনে করি? ইনস্টিড অফ ব্রিঙ্গিং প্রসপারিটি টু ফার্মার্স, যে এটা কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে আসবে, কিন্তু সেটা না হয় এটা কৃষকদের জন্য একটা অভিশাপ ডেকে আনে। তো কেন ডেকে আনে? এটা হয় কিন্তু ইনইলাস্টিক ডিমান্ড ফর মোস্ট অফ দ্য এগ্রিকালচারাল প্রোডাক্ট। ওই ইনইলাস্টিক ডিমান্ড অর্থাৎ পরিমাণ প্রচুর বেড়ে গেছে যে সাপ্লাই সাইড, কিন্তু সেটা রাখার জন্য কিন্তু যেহেতু বলেছি যে এগ্রিকালচারাল প্রোডাক্টস হচ্ছে নেসেসিটি প্রোডাক্ট, তো নেসেসিটি প্রোডাক্টে হচ্ছে কিন্তু সে যতই হোক একটা ফ্যামিলি কিন্তু পার ডে কিন্তু সে ততটাই তার জিনিস লাগবে, ততটাই সে কনজিউম করবে যেটা তার প্রয়োজন। নেসেসিটি জিনিস কিন্তু কেউ অতিরিক্ত কেনে না। তো সেই কারণেই কিন্তু এর ডিমান্ড ইনএলাস্টিক হয়, ফলে যে ভাবা হয় যে এত ফসল ফলার জন্য যে প্রচুর পরিমাণে অর্থ আসবে কৃষকদের ঘরে, সেটা হয় না। উল্টে যেহেতু আমাদের দেশে সেই রকম পরিকাঠামো নেই যে আমরা ফসলটাকে দিনের পর দিন সঞ্চিত রেখে আমরা একটা মার্কেটে একটা হেলদি যে ডিমান্ড এবং সাপ্লাই যে মার্কেট মেকানিজম প্রসেস চলবে, সেটা হয় না। ফলে ফসলটা নষ্ট হয়ে যায় এবং তার ফলে কৃষকরা কিন্তু মানে তাদের যোগ্য সম্মান বা যোগ্য অর্থ পায় না। তো এটাই হচ্ছে প্যারাডক্স অফ পভার্টি অফ ফার্মার্স। সেকেন্ড থিং যেটা দেখবো সেটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। হোয়াট টু প্রডিউস অ্যান্ড হাউ মাচ টু প্রডিউস। অর্থাৎ আমরা কি প্রডিউস করব এবং কতটা প্রডিউস করব, এটাই হচ্ছে কিন্তু রিসোর্স অ্যালোকেশন। তো প্রি রিফর্ম এরা মানে জানো 1991-এর আগে, তো তখন গভর্নমেন্ট কীভাবে এটা জিনিসটা করতো সেটা হচ্ছে ইকোনমিক প্ল্যানিং বেকসন, মানে ট্যাক্স লাগিয়ে এমএসপি সাবসিডি এই জিনিসগুলো দিয়ে গভর্নমেন্ট এই জিনিসটাকে কন্ট্রোল করতো, রিসোর্স অ্যালোকেশনটাকে। বাট আফটার এলপিজি বা আফটার 1991 মার্কেট মেকানিজম, যে প্রথমেই যে বলেছি, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যে মার্কেট মেকানিজম আছে, ইনভিজিবল হ্যান্ড যেটাকে বলি, তার মাধ্যমেই কিন্তু এই রিসোর্স অ্যালোকেশনটা কন্ট্রোল হয়। তো এর সুবিধাগুলো কি? এর সুবিধা হচ্ছে অপটিমাল রিসোর্স অ্যালোকেশন, অর্থাৎ রিসোর্সেস আর অ্যালোকেটেড অ্যাজ পার দ্য কালেকটিভ উইশ অফ সোসাইটি। অর্থাৎ সমাজ যেমন চাইবে সেখানে ততটাই কিন্তু রিসোর্স অ্যালোকেট করা হবে। আর কি? এফিসিয়েন্সি কিন্তু এখানে অনেক বেশি হয়ে যায়, ম্যাক্সিমাম আউটপুট। মার্কেট কিন্তু কম্পিটিশন মার্কেট হয়ে যায়, অর্থাৎ প্রতিটা কোম্পানি চেষ্টা করে যে তার নিজের প্রোডাক্টকে আরও ইমপ্রুভ করার, তার এফিসিয়েন্সি আরও বাড়ানোর। তো আরেকটা অ্যাডভান্টেজ কি? ইকোনমিক অ্যাক্টিভিটিস আর আন্ডার প্রাইভেট সেক্টর।
তো প্রাইভেট সেক্টর যেহেতু এখানে কন্ট্রোল করছে, তো এরা সবসময় নিজেদের সেলফ ইন্টারেস্ট, দ্যাট ইজ প্রফিট ইনক্রিজ, সেটার উপর ফোকাস করে, ফলে কিন্তু এফিসিয়েন্সি কিন্তু খুব বেশি হয়ে যায়। তো এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। তো ডিসঅ্যাডভান্টেজ কি? মার্কেট কিন্তু সোশ্যাল জাস্টিস এনশিওর করতে পারে না, অর্থাৎ যে সামাজিক যে ন্যায় সেটা কিন্তু মার্কেট কিন্তু তোমায় কখনই এনশিওর করবে না, সেটার জন্য কিন্তু গভর্নমেন্ট ইন্টারভেনশন প্রয়োজন। আর একটা যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে মার্কেট কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে গ্যাপটাকে ফিল করতে পারবে, কিন্তু নিড অ্যান্ড সাপ্লাই, অর্থাৎ মার্কেট একটা সামগ্রিক চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে, কিন্তু নিড অর্থাৎ প্রয়োজন এবং যোগান সেটা কিন্তু মার্কেট ফুলফিল করতে পারে না। মার্কেট কিন্তু ম্যাক্রো ইকোনমিক যে প্রবলেমগুলো আছে, লং টার্ম গ্রোথ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, প্রাইস স্টেবিলিটি, পভার্টি এলিমিনেশন, এগুলোকেও কিন্তু মার্কেট এই প্রবলেমগুলোকেও কিন্তু সলভ করতে পারে না মার্কেট মেকানিজম। আরও দেখে নাও, আরও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, ভালো করে একবার দেখে নিও। হ্যাঁ, লাস্টে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নালিটিস। তো হোয়াট ইজ এক্সটার্নালিটিস? তো দেখো, এক্সটার্নালিটিস এখানে কি বলা হচ্ছে, ইম্প্যাক্ট অফ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি অন আদার অ্যাক্টিভিটি। তো কীরকম, অর্থাৎ ইনকাম অফ অ্যান অর্থাৎ ধরো কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করছি। তো ইনফ্রাস্ট্রাকচার বলতে এখানে কি হচ্ছে, এর পজিটিভ দিকটা কি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার মানে ধরো রোড, স্কুল, হসপিটাল, এই জিনিসগুলো আমরা তৈরি করছি। তো এটা একটা দেশের পক্ষে ভালো সামগ্রিকভাবে যে পজিটিভ ওয়ে। তো এর নেগেটিভ এফেক্ট কি, এই যে রোড বা স্কুল বা কোনো বিল্ডিং তৈরি করতে গেলে কিন্তু আমাদের হয়তো গাছ কাটতে হচ্ছে, সেখানে আমাদের রোড তৈরি করতে গেলে যে আমরা পিচ ইউজ করছি, সেই পিচের গলানোর ফলে যে বিষাক্ত ধোঁয়া উঠছে সেটা বাতাসে মিশছে, অর্থাৎ কিন্তু পলিউশন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা নেগেটিভ এফেক্ট। তো এই জিনিসটাকেই কিন্তু বলা হয় এক্সটার্নালিটিস, ইকোনমিক অ্যাক্টিভিটি অন আদার্স অ্যাক্টিভিটি। তো এই ছিল আমাদের মাইক্রো ইকোনমিক কনসেপ্টের মূল বিষয়। আশা করছি সবাই তোমরা বুঝতে পারবে। যদি যার যেখানে অসুবিধা হবে ক্লাসে আমরা ডিসকাস করব, কোনো অসুবিধা নেই। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে দেখবে। থ্যাংক ইউ।